প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। দ্য টপিকস ইজ কমপ্লিটিং সেন্টেন্স। আমরা সবাই জানি কমপ্লিটিং সেন্টেন্স আমাদের এসএসসি এবং এইচএসসি দুইটি জায়গাতেই আসে। এইচএসসি এবং এইচএসসি তে দেখা যায় ইংরেজি দ্বিতীয় পত্রের, এসএসসি তে সাধারণত সম্ভবত 7 নম্বরে থাকে এবং এইচএসসি তে এটা 3 নাম্বার প্রশ্নে থাকে। আর মোটামুটি দুইটা ক্ষেত্রে রুলস একই রকম থাকে, কিন্তু এসএসসি আর এইচএসসি এর মধ্যে ডিফারেন্সটা কি থাকে জানো? যে নরমালি একটু যে বুঝোই তো যে এইচএসসি তে আমরা একটু আপার লেভেলে উঠি, যেহেতু আমরা অ্যাডভান্স একটু ইন্টারমিডিয়েট লেভেলে উঠছি, তো আমাদের কোশ্চেন ক্যাটাগরিটাও একটু ইন্টারমিডিয়েট স্টেজে চলে আসে। এছাড়া নরমালি যদি আমি রুলস এর দিক থেকে বলতে যাই, দুইটা সেম জিনিসই। আমি এর আগে একদিন ট্যাগ কোশ্চেন পড়ানোর সময় বলছিলাম যে গ্রামাটিক্যাল আইটেমগুলো যদি আমি ব্যাকরণের ভাষায় পড়তে যাই, তাহলে আমার কাছে জিনিসগুলো কঠিন লাগতেই পারে। সব পৃথিবীতে সব স্টুডেন্ট একরকম না, সবার ক্যাপচারিং ক্যাপাবিলিটি একরকম হয় না। কিছু কিছু স্টুডেন্টের ক্যাপচারিং ক্যাপাবিলিটি দেখা যায় তারা অল্পতেই বুঝে যায়, অনেক কঠিন জিনিসও তুমি যদি তাকে দাও সে সহজেই বুঝে যেতে পারে। কিন্তু আবার অনেকেই আছে যে অনেক সহজভাবে বুঝাতে গেলেও এদের বুঝতে একটু সময় লাগে, পারবে না এই কথা কখনোই বলা যায় না। পৃথিবীতে প্রত্যেকটা স্টুডেন্টেরই প্রত্যেকটা যে টপ টাইপের কোশ্চেন সলভ করার অ্যাবিলিটি আছে, হয়তো তাকে প্রপার গাইডলাইন দেওয়া হয় নাই, বা সে ঠিক মতো সেইটা সলভ করার ট্রিক্সটা বুঝতে পারে না। আমাদের এই যে ট্রিক্স, এই ওয়ার্ডটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রিক্সটা যদি আমরা প্রত্যেকটা কোশ্চেনে অ্যাপ্লাই করতে পারি, ইনশাল্লাহ আমরা শুধু গ্রামার না, পৃথিবীতে যত বিষয় আছে, যত সাবজেক্ট আছে, যত টপিকস আছে, সকল টপিকসের সকল প্রশ্নে সমাধান করা সম্ভব। ওকে, আর কথা না বাড়াই, আমরা চলো কমপ্লিটিং সেন্টেন্সের সেই ট্রিক্স গুলা নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম আমরা যেটা দেখতেছি সেটা আছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এটার অর্থ হচ্ছে যাহাতে। আমরা নর্মালি একটা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর যদি স্ট্রাকচার দেখতে যাই, খেয়াল করে দেখো, এখানে বলা আছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, দুইটার যে অর্থ একই, দুইটার রুলসও সেম আসে। এর আগে কিন্তু কিছু থাকে, যেমন আমি একটু যদি এক্সাম্পলের দিকে তাকাই, ঝুমা ইজ কন্টিনিউইং এমবিবিএস। ঝুমা এমবিবিএস চালিয়ে যাচ্ছে বা এমবিবিএস পড়াশোনা করতেছে। সো দ্যাট এর আগে কিছু একটা আছে। ওকে, ডিরেক্টলি কখনো পৃথিবীতে কোনো সময় কি দেখছো সো দ্যাট থেকে হইতেছে তুমি কোনো সেন্টেন্স স্টার্ট হয়েছে? হয় নাই। সো দ্যাট মাঝখানে থাকে, এটা ওয়ান কাইন্ড অফ লিঙ্কিং ওয়ার্ডস, এর আগে কিছু না কিছু থাকবে, কিন্তু সো দ্যাট এর পরে কিছু স্ট্রাকচার ফলো করলে আমি কমপ্লিটিং সেন্টেন্সটা ইজিলি তৈরি করতে পারবো। এটা করার আগে একটু আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স সলভ করার জন্য আমাকে দুইটা দিক মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমি গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে আমার কোশ্চেনের আনসার। সেকেন্ড, সেন্স পারসেপশনালি আমাকে কারেক্ট থাকতে হবে। মানে জিনিসটা যে আমি টেন্স ঠিক মতো লিখলাম, কিন্তু লিখলাম আমি যে একটা বাক্য দেওয়া আছে যে আমাদের বাসায় একটা গরু আছে যাহা, এরপরে গ্যাপ দেওয়া আছে, আমি লিখলাম যাহা আকাশে উড়ে। গরু তো আর আকাশে উড়ে না, সেন্স পারসেপশনালি তো আমার হচ্ছে এটা মিলবে না। তো আমার সেন্স পারসেপশনালিও মিলাতে হবে। এই দুইটা ট্রিক্স যদি আমি ফলো করতে পারি, বা দুইটা পয়েন্টকে যদি মাথায় রেখে আমি কমপ্লিটিং সেন্টেন্স শেষ করি, ইনশাল্লাহ কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নের উত্তর এমনি এমনি মিলে যাবে। সো আমি একটু দেখি এখানে কি বলছে। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর পরে প্রোনাউন অফ সাবজেক্ট। এই যে সো দ্যাট এর আগে যে সেন্টেন্সটুকু লিখছি আমি, সেই সেন্টেন্সের আগে এইখানে যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটার প্রোনাউন লিখতে বলছে। এর সাথে কি হবে? প্লাস ক্যান বা কুড অথবা মে বা মাইট, দুইটার যে কোনো, ক্যান বা মে অথবা কুড বা মাইট ইউজ করতে পারবো। এখন কথা হচ্ছে কখন আমি ক্যান ইউজ করব, কখন কুড, মানে মে বা মাইট, কখন কোনটা ইউজ করব। যদি আমার সো দ্যাট এর আগে যে সেন্টেন্সটা থাকে এইটা পাস্ট টেন্সে থাকে, তাহলে আমি পরবর্তীতে কুড ইউজ করব বা মাইট ইউজ করব। প্রেজেন্ট থাকলে ক্যান বা মে ইউজ করব। এর সাথে মোডাল, যেহেতু এটা মোডালের পরে আমরা জানি ভি ওয়ান ফর্ম হয় প্লাস এক্সটেনশন যা থাকে। আমি যদি একটু এক্সাম্পলে যাই, জুমা ইজ কন্টিনিউইং এমবিবিএস। ঝুমা এমবিবিএস পড়ছে সো দ্যাট, যাহাতে শি ক্যান বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। কারণ আমরা জানি এমবিবিএস কারা পড়ে আমাদের দেশে? ডাক্তাররাই তো পড়ে। এমবিবিএস পাশ করে ডাক্তার হয় সব এক একজন, আপনারাও হবেন ইনশাল্লাহ ফিউচারে। সো আমি আমার সো দ্যাট এর আগে যেরকমই থাকুক, প্রশ্নে আমি যখন দেখবো সো দ্যাট রিলেটেড কোনো কিছু আছে, এর আগে প্রশ্নে যাই থাকুক, আমি সেটা মাথা থেকে জেনে ফেলবো। জেনে ফেলে জাস্ট সাবজেক্টটা নিয়ে পড়বো, সাবজেক্টের প্রোনাউনটা দিব, এরপরে যদি আগে টেন্সটা
প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান বা মে ইউজ করব, পাস্ট টেন্সে হলে কুড বা মাইট ইউজ করব, বাকি এক্সটেনশন আমি বসিয়ে দেব। এটা হলো সো দ্যাট এর ক্ষেত্রে। এরপরে নেক্সট আমাদের আসে সেটা হচ্ছে সো প্লাস ডট 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 প্লাস দ্যাট। এর অর্থ হচ্ছে এতই যে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে ডট ডট ডট, এই জায়গাতে সাধারণত আমি, এইটা আমাদের বইয়ে বা অনেক জায়গায় লেখা থাকে ডট ডট ডট, কিন্তু আসলে এখানে ডট থাকে না। এইটার অর্থ এখানে থাকে হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ, যে দোষ গুণ প্রকাশ করবে। আমরা এক্সাম্পলের সময় এটা বলবো। আবার দেখি আমরা এইটার ক্ষেত্রেও সেম স্ট্রাকচার যদি আমি দেখি, এর আগে কিছু একটা থাকবে, মানে কোনো কিছু সেন্টেন্সের কোনো একটা অংশ থাকবে, তারপরে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস প্রোনাউন অফ সাবজেক্ট, সো দ্যাট এর মতোই সাবজেক্ট মিন সাবজেক্টের প্রোনাউনটা বসবে, ক্যান বা কুড বসবে, এর সাথে একটা নট যুক্ত হবে, প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। যে এক্সাম্পল যদি যাই, জ্যাক ইজ সো উইক দ্যাট, দেখো উইকটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভ দ্যাট, এরপরে আমার একটা নেগেটিভ সেন্টেন্স হবে ক্যান নট অথবা কুড নট। যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান নট, পাস্ট হলে কুড নট, যেহেতু প্রেজেন্ট আছে তার জন্য ক্যান নট হবে। হি ক্যান নট টেক এনি মোর লোড, সে আর কোনো লোড নিতে পারছে না। সো দ্যাট আর সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট এর রুলস প্রায় সিমিলার, শুধু এখানে নট একটা অ্যাড হয়েছে। ওকে, নেক্সট টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু বা টু প্লাস ডট 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 প্লাস টু, এটা অর্থ এতই যে, কিন্তু এখানে একটা এর আগেরটার এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন আমি যদি দেখি টু প্লাস ডট 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 টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন, আগেরটাতে আমার একটা নট ছিল, যদি আমি খেয়াল করি ক্যান কুড নট প্রোনাউন এগুলো ছিল, এখানে কিছু না, ডিরেক্ট ভি ওয়ান আছে। আসলেই তাই, আমার এইখানে আমি যদি একটু দেখি, এই প্রোনাউন থেকে ভি ওয়ান এর আগ পর্যন্ত যতটুকু আছে, এইটুকুর পরিবর্তে জাস্ট একটা টু ইউজ হয়েছে। দেখেন, জ্যাক ইজ টু উইক টু টেক, একদম সিম্পল, কোনো প্যারা নাই, জাস্ট হচ্ছে আমার ওই প্রোনাউন থেকে নট পর্যন্ত এতটুকু ধরে ঘাড় ধরে উঠিয়ে দিবেন। বলবেন বাবা তোমার দরকার নেই, তোমার জায়গায় জাস্ট হচ্ছে আমি একটা টু বসিয়ে দিলে আমার হইতেছে, এটা হয়ে যাচ্ছে। সো যদি আমার এরকম কোনো প্রশ্ন আসে জ্যাক ইজ টু উইক, তারপরে অবশ্যই আমি একটা টু যুক্ত করব, বা টু যদি দেওয়াও থাকে তারপর একটা ভি ওয়ান প্লাস এক্সটেনশন আমি অর্থের সাথে মিলিয়ে একটি বাকিটুকু পূরণ করে দিব। নেক্সট, উড ইউ মাইন্ড, অর্থ কি কিছু মনে করবে। দেখেন এটার স্ট্রাকচারটা কি আসে, উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, তুমি কি কিছু মনে করবে এক কাপ চা খেলে। উড ইউ মাইন্ড, দেখো উড ইউ মাইন্ড সেম, তারপর একটা ভার্ব আনার কথা ছিল এবং এর সাথে একটা আইএনজি যুক্ত করার কথা ছিল, যেমন হ্যাভ হচ্ছে এখানে মেইন ভার্ব, আর হ্যাভের সাথে আইএনজি যুক্ত করলে হ্যাভিং, আর প্লাস অবজেক্ট অফ টি। অবশ্যই অবশ্যই কোশ্চেন মার্ক চিহ্নটা দিতে হবে, না হলে you will get a big আন্ডা। সো আমি এখানে এই কোশ্চেন মার্কটাও ইউজ করব। আশা করি বুঝতে পারছো। নেক্সট, সরি, দো অথবা অলদো, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস ফর কমপ্লিটিং সেন্টেন্স। ম্যাক্সিমাম টাইম আমাদের বোর্ডে যদি আমরা অ্যানালাইসিস করি, ম্যাক্সিমাম টাইম অ্যানালাইসিসের সময় আমরা দেখতে পাই যে এই রুলসে এসে পড়তেছে। সো এইটাকে আমি হালকা করে নেওয়ার আমার কোনো অপশন নেই। দো অলদোর ক্ষেত্রে অর্থ হচ্ছে যদিও, এটার একটু স্ট্রাকচারটা আমি দেখি, স্ট্রাকচারটা দুই ভাবে হয়। একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস দো অথবা অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আগেও যেরকম স্ট্রাকচার, পরে একই রকম স্ট্রাকচার, দো অলদোর আগে পরে, কিন্তু শেষেরটার একটা কথা বলা আছে, সেটা হচ্ছে অপোজিট মিনিং সেন্টেন্স। এর অর্থ হচ্ছে বিপরীত অর্থপূর্ণ বাক্য। যেমন এইটার এক্সাম্পল অনুযায়ী যদি আসি, হি ইজ পুর দো হি ইজ অনেস্ট, সে গরিব যদিও সে সৎ। আবার এরকম যদি আমি বলি দো বা অলদো যদি আগে দেওয়া থাকে, সেই ক্ষেত্রেও দুইটা সেন্টেন্সের দুইটা পার্ট হবে। সো সেকেন্ড যে পার্টটা থাকতেছে সেইটা, বা যেই পার্টি থাক, একটা সেন্টেন্সের অপোজিট মিনিংসে আরেকটা সেন্টেন্সের পার্ট তৈরি হবে। যেমন দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। সো আমার এখানে কথা হচ্ছে, এইখানে যে টেন্সটা থাকবে আমি ওই পাশে সেম টেন্সেই রাখবো, শুধু অর্থটা একটু বিপরীতার্থক বুঝাবে, সেইটা আমি ট্রাই করব। নেক্সট, টিল বা আনটিল, এখানে অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট স্ট্রাকচার যদি আমরা দেখি, প্লাস টিল বা আনটিল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আগে যা ছিল পরেও তাই, কিন্তু ব্র্যাকেট একটা কথা বলছি দেখেন, সেকেন্ড পার্ট টেন্স উইল বি লাইক ফার্স্ট পার্ট। সবসময় মাথায় রাখতে হবে, আমি যদি আগে
টিল বা আনটিলের পূর্বে যেই টেন্সে রাখবো আমি পরেরটাও সেম একই সেন্টেন্সে রাখবো। যেমন ওয়েট হিয়ার টিল আই রিটার্ন, এখানে অপেক্ষা করো আমি যতক্ষণ আমি ফেরত না আসা পর্যন্ত। আই ওয়েটেড হিয়ার পাস্ট টেন্সে আছে আনটিল হি কেম ব্যাক, আমি এখানে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সে আসে। সো এখানে দুইটা টেন্সই কিন্তু সেম, একটা ওয়েটেড অপেক্ষা করছিলাম, হি কেম এসেছিল, টেন্সটা মাথায় রাখতে হবে এখানে। নেক্সট হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থ হচ্ছে ভাবা যায় না, যে আমরা অনেক সময় বাংলায় বলি না যে যেমন আমরা এখানে এক্সাম্পলে দেখছি হি ক্যান নট লিফট আপ 5 কেজি লেট অ্যালোন 10 কেজি, যে সে 5 কেজি উঠাতে পারে না, 10 কেজি কিভাবে ভাবা যায়, এরকম জিনিসটা। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। লেট অ্যালোনের পূর্বে যা থাকবে, লেট অ্যালোন লেখার পরে যেটা থাকবে সেন্স পারসেপশনাল রিলেটেড ওয়ার্ড উইথ সেন্টেন্স। এখানে কোনো গ্রামাটিক্যালের খেলা নাই, এখানে খেলাটা হচ্ছে আমাকে অর্থপূর্ণভাবে মিলিয়ে এইটা লিখতে হবে, যে এখানে 5 কেজি সে তুলতে পারে না, সেখানে 10 কেজি কিভাবে তুলবে, এরকম মিলিয়ে লিখতে হবে। এরপরে আছে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। এইটার তিনটা স্ট্রাকচার আমরা দেখতে পারি। ইট ইজ টাইম বা হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভি টু অবজেক্ট, একটা সেন্টেন্স যেমন ইট ইজ টাইম অর হাই টাইম উই গেভ আপ স্মোকিং, ভি টু পাস্ট ইনডিফিনিট টেন্স। অথবা ইট ইজ টাইম অর হাই টাইম দিয়ে যদি টু যুক্ত হয় এরপর একটা ভি ওয়ান প্লাস অবজেক্ট, ইট ইজ টাইম অর হাই টাইম টু গিভ আপ স্মোকিং, এখানে কিন্তু ভি ওয়ান হয়েছে। আবার ইট ইজ টাইম আর হাই টাইম এর পরে যদি একটা ফর অ্যাড করি, তারপরে আমাকে একটা প্রোনাউন অ্যাড করতে হবে, প্লাস টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, ইট ইজ হাই টাইম ফর আস টু গিভ আপ স্মোকিং। নেক্সট হচ্ছে আমাদের লেস্ট, অর্থ হচ্ছে নতুবা। এইটা হচ্ছে ভাই যে এটা কি পরিমাণ পরীক্ষায় আসে, তোমরা ভাই জাস্ট কিচ্ছু করার দরকার নাই, 5 থেকে 6টা বোর্ডের কোশ্চেন নাও ভাই, দেখবা লেস্ট থেকে প্রশ্ন তুমি 100% দেখতে পারবা। এরা মনে করো যে এটা একটা ভাই অক্সিজেনের মতো প্রশ্ন, যে এইটা ছাড়া মনে হয় প্রশ্ন বাঁচে না, কমপ্লিটিং দিলে লিস্ট দেয়। সো আমি লিস্টের এটা মোটামুটি অ্যাসিউরড করে রাখতে পারি, এটা আমার 100% না হইলেও 95% আসার সম্ভাবনা থাকে। সো লিস্টটা আমি খুব ভালো মতো পড়বো। স্ট্রাকচারে কি বলছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একটা লিস্টের পূর্বের অংশ, তারপরে লিস্টের পরের অংশটাই আমার মূলত লিখতে হয়, সেটা কি সাবজেক্ট প্লাস শুড বা মাইট, যে কোনো একটা লিখতে পারো, প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ভি ওয়ান এর এখানে কথা বলছে নেগেটিভ ইম্প্যাক্ট, এক্সাম্পলে যে বলতেছি আই স্টুডেন্ট হ্যাজ টু রিড সিরিয়াসলি, একটা ছাত্র অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, লেস্ট নতুবা হি অর শি শুড ফেল ইন দ্য এক্সাম, এখানে পাস বলছে, সিরিয়াসলি পড়াশোনার কথা বলছে, এর নেগেটিভ ইম্প্যাক্ট মানে পজিটিভ না, পাস করবে তাহলে তো পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট ফেল করবে, যে শুড ফেল ইন দ্য এক্সাম। যদি অর্থ বলি তাহলে আরো ভালো মতো বোঝা যায়, একটা ছাত্র ভালো মতো অবশ্যই পড়াশোনা করবে, নতুবা সে পরীক্ষায় ফেল করবে। লেস্ট অত নতুবা, বাকিটুকু আমার হচ্ছে আমি একটা সেন্টেন্স লিখবো, সেখানে শুড বা মাইট থাকবে এবং অবশ্যই একটা ভি ওয়ান প্লাস অবজেক্ট দিয়ে দিব, শেষ। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই হইতেছে আমাদের কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্টস করো, কারণ হচ্ছে অনেক সময় স্বাভাবিক ব্যাপার, আমি একটা কথা পূর্বেই বলছি, তুমি যদি বুঝতে না পারো সেটা তোমার সমস্যা না, সেটা সমস্যাটা আমাদের। আমি যেই ট্রিক্সে বা যে ওয়েতে কথা বলতেছি সেটা হয়তো তোমার কাছে প্লিজেন্ট অথবা হচ্ছে ক্যাপাবল মনে হইতেছে না, কিন্তু যদি তুমি সেই জিনিসটা শেয়ার না করো আমার সাথে, তাহলে সেই জিনিস সম্পর্কে আমি কিভাবে বলবো। এর জন্য আমাদের উচিত যখন আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না, সবসময় মাথায় রাখতে হবে এটা আমার সমস্যা না, আমি বুঝতে নাই পারি, কারণ অ্যাজ আমি স্টুডেন্ট আমার ভুল হতেই পারে। সো আমার কি করতে হবে, আমার যে গাইডার থাকতেছে অথবা আমার যে টিচার থাকতেছে তার কাছ থেকে কোঅপারেশনটা আমার নিতে হবে এবং তাকেও কোঅপারেট করতে হবে, যেন সে আমাকে বলতে পারে অল্টারনেট কোনো ওয়েতে, যাতে সে বুঝতে পারে। তো তোমরা যদি কোনো রুলস না বুঝে থাকো আমাকে বলবা, দরকার হলে আমি এই ভিডিওগুলো আবারও তৈরি করব। এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, ফেসবুক গ্রুপে হইতেছে জয়েন হয়ে যাও। যে কোনো কোশ্চেন, যে কোনো ভিডিওর যে কোনো কোশ্চেন, জাস্ট পুট আ স্ক্রিনশট এন্ড গিভ টু মি এন্ড আই উইল শেয়ার উইথ ইউ আদার্স টপিকস। ওকে, নেক্সট টাইপে চলে যায়। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ভাই এটা লিস্টের মতো আরেকটা মাথা নষ্ট করা জিনিস, এইটাও অনেক ইম্পর্টেন্ট। অ্যাজ ইফ আর অ্যাজ দো তুমি যদি দেখো, এটা ভাই বলতে গেলে হটকেকের মতো জিনিসগুলা। তো এইগুলার কোশ্চেন এমন হয় স্টুডেন্টদের ক্ষেত্রে, মানে আমার অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখি যে এরা হইতেছে অ্যাজ ইফ অ্যাজ দো, যে লিস্টের এরপর আরো দো অল দো, এইগুলা করে কি এরা মোটামুটি প্র্যাকটিস করতে করতে একটা মানে আনসার, জেনারেল আনসার তৈরি করে ফেলে, যেই কোশ্চেনে আসে সেই কোশ্চেনের সাথে এটা দিয়ে দেয়। সো
একটা জিনিস প্র্যাকটিস করতে করতে কতটা ইম্পর্টেন্ট হিসেবে থাকে, যে এত পরিমাণ প্র্যাকটিস করলে একটা জেনারেল আনসার তৈরি হয়ে যায়। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো আমরা হইতেছে একটু যদি ওই বিষয় ওই রকম চিন্তা করে ভাবি, সো আমার এটার প্রতি গুরুত্বটা দেওয়া অবশ্যই উচিত। ওকে, চলো শুরু করি। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এখানে কি বলছে, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট স্ট্রাকচারে, এটা হইতেছে অ্যাজ ইফ এর পূর্বের অংশ, এরপরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এরপরে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এক্সাম্পলে যদি চলে আসি, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হ্যাজ হি নিউ এভরিথিং, এটা একটা কমন কোশ্চেন ভাই, পরীক্ষার হলে গেলে এরা পাওয়া যায়। আবার প্রিটেন্ডস এর জায়গায় অ্যাক্টস থাকে, টক্স থাকে। তুমি ভাই হচ্ছে যদি বোর্ডের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা 100, এক্সাম্পলটা 100% পাবা, আমি ফর শিওর। এটা এইচএসসি এসএসসি দুই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো কি হচ্ছে আমার, আমি একটু যদি বলি, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, এখানে প্রেজেন্ট ভি ওয়ান ফর্মে আছে, তো এই পাশে আমার ভি টু ফর্মে চলে যাবে, হি নিউ এভরিথিং। নেক্সট যেটা আছে, যদি এই প্রথম অংশে ভি টু ভার্ব থাকে, তাহলে ওই পাশে আমার পারফেক্ট ফর্মে যাবে, মানে হ্যাড প্লাস ভি থ্রি যাবে, হ্যাড নোন এভরিথিং। একদম সিম্পল ভাই, এর থেকে সহজ কিছু আছে রে ভাই। স্ট্রাকচারটা মাথায় রাখবেন ভাই, আপনার বাংলা এত পড়া লাগবে না, আপনি বই থেকে ওই এক গাদা রুলস মুখস্থ করে যা পরীক্ষা দিতে যাবেন, এত সময় কই ভাই আমাদের। হার্ড ওয়ার্কার হওয়া উচিত মানি ভাই, কিন্তু এত হার্ড ওয়ার্ক করে কি লাভ হবে যদি আমি প্রশ্নের উত্তরই না দিতে পারি। আই হ্যাভ টু বি এ স্মার্ট ওয়ার্কার, স্মার্ট রিডার, স্মার্ট স্টুডেন্ট। আমার এই দিকে মাথায় রাখতে হবে যে আমি কিভাবে স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করতে পারি। আমাকে এত প্রেশার নিয়ে এত ওই গাধার মতো বই পড়ে আমার লাভ নাই ভাই। হইতেছে আমি পরীক্ষার আগে জাস্ট হচ্ছে স্যার কি দিছে বা ভাইয়া কি দিছে, এই জিনিসটা জাস্ট হচ্ছে এট এ গ্লান্স দেখবো, আমি এট এ গ্লান্স দেখে আমি পরীক্ষা যাবো, শেষ। আমার স্ট্রাকচার বা আমার ওই যে একদিন বলছিলাম না, ট্যাগ কোশ্চেনের দিন পিঠার ছাঁচ, আমার পিঠার ছাঁচের মতো আমার ছাঁচ রেডি করা, আমার ছাঁচের ভিতরে বা আমার ওই যে ডাইস বলো অনেকে, এই ডাইসের মধ্যে আমার কোশ্চেন পড়ে গেছে, আনসার দিয়ে দেবো, শেষ, মার্কস চলে আসবে। আই নিড মার্কস ম্যান। ওকে, নেক্সট, ইন স্পাইট অফ ডিসপাইট, দুইটা জিনিস বলছি, ইন স্পাইট অফ আর ডিসপাইট। ইন স্পাইট অফ বা ডিসপাইট দুটো অর্থে তা সত্ত্বেও, দুইটার ক্ষেত্রে সেম জিনিসই হয়। আমি স্ট্রাকচারে যদি দেখি, এর ইন স্পাইট অফ বা ডিসপাইট অফ এর পরে একটা ভি ওয়ান প্লাস আইএনজি অথবা পজেসিভ ফর্ম। এই পজেসিভ ফর্ম সম্পর্কে যদি জানতে চাও, আমি আলাদা একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেবো, সমস্যা নেই। জাস্ট জানতে চাইলে আমাকে কমেন্ট সেকশনে বলে দিও, বা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে এই জিনিসটা নিয়ে আমার একটু নক করো। আমাদের ফেসবুক অ্যাকচুয়ালি একটু শুরু করার আগে একটা কথা বলি, আমার ফেসবুক গ্রুপটা হচ্ছে নতুন। সো ফেসবুক গ্রুপে হচ্ছে যদি জয়েন যখন করবা, হয়তো অত পোস্ট বা কোনো কিছু না দেখলেও ভাই, এটা নিয়ে কোনো প্রকার সাফল হওয়ার কোনো কিছু নাই। আমাকে হইতেছে নক করলে, মানে গ্রুপে যদি তুমি পোস্ট করো, তুমি 100% আনসার পাবা। আমি এটা চাচ্ছি, এমন একটা গ্রুপ আমরা হচ্ছে ক্রিয়েট করতে, যে গ্রুপের ভিতরে ওভার থ্রু দা বাংলাদেশ প্রত্যেকটি স্টুডেন্ট এখানে হচ্ছে তাদের যে প্রবলেমস গুলো সেইগুলো ডিসকাস করতে পারবে। এবং আমাদের যে টিম থাকে, এখানে শুধু আমি থাকি না, আমার মতো আরো অনেকেই আছে যারা থাকবে, যে অ্যাডমিন মেম্বার যারা থাকবে, তারা কিন্তু সর্বাত্মক দিয়ে চেষ্টা করবে। এবং এই যে আমি বলি ট্রিক্স, এই ট্রিক্স দিয়ে চেষ্টা করবে বোঝাতে, যাতে তোমরা ইজিলি জিনিসগুলো হ্যান্ডেল করতে পারো। ওকে, লেটস স্টার্ট। ইন স্পাইট অফ ডিসপাইট এর পরে ভি ওয়ান প্লাস আইএনজি বা পজেসিভ ফর্ম বসবে, প্লাস এক্সটেনশন, তারপরে কমা দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কথা হচ্ছে দুই ভাবেই আসতে পারে। এই প্রথম অংশটুকু আসতে পারে, প্রথম অংশটুকু আমি সেকেন্ড যে আমার এক্সাম্পল সেখানে লিখছি, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ হিজ সিকনেস হি কমপ্লিটেড দ্য টাস্ক। ইন স্পাইট অফ এর পরে কি দিছি আমি, খেয়াল করো, এখানে একটা হিজ পজিটিভ ফ্রম, হি এর পজিটিভ ফ্রম হিজ, আই এর পজিটিভ ফ্রম মাই, এরকম। আর হচ্ছে যদি পরবর্তীতে লিখতে হয়, আমি বলছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইটাতে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ইজি। নেক্সট, উইথ আ ভিউ টু, ভাই এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন ভাই, এক কথায় ভাই এইচএসসি পরীক্ষার্থীর জন্য এটা একটা হটকেক ভাই। আপনি ভাই এসএসসি পরীক্ষার্থী যারা আছেন, যদি আপনারা আপনাদের বোর্ড অ্যানালাইসিস করেন, দেখতে পারবেন ভাই ভরপুর আসে। এসএসসির যে স্টুডেন্ট, তারা আবার মনে করেন না যে আসবে না, আপনাদেরও আসে। আপনারাও যদি বিগত 10 বছরে দেখেন, অনেকবার আসছে। কিন্তু যারা এইচএসসি মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ হটকেক ভাই। আপনি যেইভাবে হচ্ছে খুঁজেন, এইটার জন্য এইটার হচ্ছে আপনি কোশ্চেন পাবেনই। সো আমার হইতাছে এইটা কি পরিমাণ গুরুত্ব দিয়ে শেখা উচিত অলরেডি বুঝতে পারতেছেন আপনারা। চলেন আমরা শিখি। কি বলছে, উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে জন্য, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস উইথ এ ভিউ টু প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি। দ্যাট মিনস উইথ এ ভিউ টুর পরে একটা ভার্ব এনে তার সাথে একটা আইএনজি যুক্ত করে দিলেই ভাই খেলা শেষ। যেমন হি কেম টু মি উইথ আ ভিউ টু, একটা ভার্ব আনছি ইনফর্ম, এর সাথে আইএনজি যুক্ত করছি, বাকিটুকু অবজেক্ট। খুবই মজা। উইথ আ ভিউ টু ইনফর্মিং মি অ্যাবাউট দ্য সিচুয়েশন।
নেক্সট হচ্ছে প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা এটাও যদি ঘাটাঘাটি করি পাই মাঝে মধ্যে। এটাতে স্ট্রাকচার হচ্ছে প্রোভাইডেড দ্যাট এর পূর্বে সাবজেক্ট প্লাস ফিউচার টেন্স অবশ্যই থাকবে, শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, আর পরবর্তীতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, যে শি উইল পাস দ্য এক্সাম প্রোভাইডেড দ্যাট শি রিডস অ্যাটেন্টিভলি। এরপর আছে আনলেস। ভাই বোথ এসএসসি আর এইচএসসি ভাই দুইজনের জন্য মাথা নষ্ট করা ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটাতে কি হয়, আনলেস নিজেই একটা নেগেটিভ ওয়ার্ডস। ও এর আগে হচ্ছে, ওর আগে একটা মানে ওর পূর্বে যে সেন্টেন্সের অংশটুকু থাকে এটা নেগেটিভ যদি হয়, মানে নেগেটিভই হয় মূলত, এরপরে হইতেছে তার যে আরেকটা সেন্টেন্স থাকে ওটা আবার পজিটিভ ইম্প্যাক্ট মানে অ্যাফার্মেটিভ টাইপের হয়ে যায়। অবশ্যই সেটা আপনার হচ্ছে এটা ভি ওয়ানও হতে পারে ভি টু হতে পারে, যেমন নেগেটিভ সেন্টেন্স প্লাস আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভি টু, ভি ওয়ান বা ভি টু। এই ভি ওয়ান বা ভি টুটা ডিপেন্ড করে আগের যে নেগেটিভ সেন্টেন্সটা থাকে সেটার উপরে। এটা যদি দেখেন এখানে ইন প্রেজেন্ট টেন্স আছে, আমি প্রেজেন্ট টেন্সে নিচ্ছি, পাস্ট টেন্সে দিলে পাস্ট টেন্সে দিতাম। সো শি ক্যানট পাস ইন দ্য এক্সাম আনলেস শি রিডস অ্যাটেন্টিভলি। নেক্সট ওয়ান সিন্স। ছোটবেলা থেকে ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং এইসব জায়গায় ভাই আপনারা বহুতবার দেখছেন সিনসের খেলা। এটা একটা মানে হট কেক বললে ভুল হয়, এটা হইতেছে গরম ধোয়া ওটা ভাব ভাই। এই সিন্স যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, পরীক্ষার কোশ্চেনে বা পরীক্ষার সামনে যখন ফেস না করবেন তখন বুঝতে পারবেন না কিভাবে আসে। এসএসসির পরীক্ষার্থীর ছোট ভাই বোনেরা ভালো মতো শোনেন, এইটা যদি মিস হয় তাইলে মনে করবেন কমপ্লিটিং কোশ্চেনটা ইজি হয়েছে, মানে ইজি বলতে কি ইনকমপ্লিট হয়েছে, কমপ্লিটিং কোশ্চেন ইনকমপ্লিট হয়েছে। কমপ্লিটিং এ ম্যাক্সিমাম টাইম সিন্স দেখা যায়। আপনার সেকেন্ড পেপারে হয় ট্রান্সফরমেশনে আপনি সিন্স পাবেন না কমপ্লিটিং এ পাবেন, অনেক সময় দুই ক্ষেত্রেই পাবেন। পাবেন 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 100% শিওর। যদি না পান মনে করবেন আপনি ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন ইনকমপ্লিট। স্টার্ট করি আমরা সিন্সেরটা, যে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, যদি স্ট্রাকচারের প্রথম অংশ মানে সিন্সের প্রথম অংশ যদি আমার থাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এক্সাম্পলে চলে যাই, ইট ইজ লং টাইম সিন্স উই ওয়েন্ট টু এ ট্যুর। ও এটা একটা জেনারেল আনসার আছে, আপনারা সবাই জানেন, ইট ইজ লং টাইম সিন্স উই মেট লাস্ট। তাই উত্তরটা হয়, আমি বলি না উত্তরটা হয় না, কিন্তু ভাই একটা কথা কি, ওই যে বললাম জেনারেল কিছু আনসার তৈরি করে ফেলায় দো অল দো অ্যাজ ইফ এর মতো সিন্সেও করে, উত্তরটা হয় কিন্তু সবার সাথে মিল রেখা না লেখা, আমি একটু অন্যভাবে লিখি, অন্যভাবে লিখলেও তো সমস্যা নেই, প্রবলেম তো নাই কোনো জায়গায়। সো আমরা হইতাছে একটু যদি লিখি ইট ইজ লং টাইম সিন্স উই ওয়েন্ট টু এ ট্যুর, কোনো সমস্যা নেই। উই ওয়েন্ট টু দ্য মার্কেট, উই স্পোক টু হিম, অনেক কিছু বলা যায় রে ভাই, এক জিনিস লেখার দরকার নেই, লিখলে জিনিসটা একটু অকওয়ার্ড লাগে না দেখতে বলেন। দ্বিতীয় রুলস হচ্ছে যদি এই যে এখানের যে পরে ভি টু হয়েছে মানে পাস্ট ইনডিফিনিট, এইটা যদি প্রথমে এসে পড়ে তাহলে পরে ভি থ্রি বা পারফেক্ট টেন্স হয়, যেমন হ্যাড গান টু এ ট্যুর। আর এইটা যদি প্রথমে চলে আসে, এই যে দেখেন ভি থ্রি, তাহলে পরে আবার ভি টু হয়ে যাবে, মানে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, যেমন উই হ্যাড গান আ ট্যুর সিন্স 4 years পাস্ট। বুঝাইতে পারছি? একদম ইজি। প্রথম অংশে ভি ওয়ান থাকলে পরের অংশে ভি টু, প্রথম অংশে ভি টু থাকলে পরের অংশে ভি থ্রি, প্রথম অংশে ভি থ্রি থাকলে পরের অংশে ভি টু, একদম ইজি। নেক্সট হচ্ছে ইফ অ্যাজ লাইক সিন্স ভাই, এইটাও একই রকম জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। ইফ ও কন্ডিশনাল সেন্টেন্স, এখানে যে তিনটা স্ট্রাকচার লিখছি, তিনটা স্ট্রাকচার এক কথায় ভাই তিনটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আপনার এটা মাথায় রাখতে হবে ভাই, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা শুধুমাত্র হচ্ছে কমপ্লিটিং এর জন্য, দ্যাটস নট লাইক দ্যাট। আপনার এটা আপনার নিজের পার্সোনাল লাইফের হচ্ছে আপনার কনভারসেশন ইউজ করতে হয়, আপনি ট্রান্সফরমেশন একটু কোশ্চেনে আপনার এটা ভরপুর লাগে। আপনি একটা ফ্রি হ্যান্ড রাইটিং এ কোনো কিছু লিখতে যাবেন, ইফ রিলেটেড কোশ্চেন হচ্ছে মানে সেন্টেন্স অহরহ আসতেছে। সো আমার হইতেছে এটা এমনিতেও শেখা উচিত ভাই আমাদের। সেইটার স্ট্রাকচারে যদি আমি আসি, মানে আপনার এইটার ডাইসটা যদি খেয়াল করেন, ইফ দিয়া অবশ্যই ইফ যুক্ত সেন্টেন্সের দুইটা অংশ থাকে, এখানে দেখেন প্রত্যেকটাতে দুইটা অংশ। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা ভি ওয়ান হয়, পরের অংশে শ্যাল বা উইল হয় প্লাস ভি ওয়ান। পরের অংশ যদি ভি টু হয়, পরের অংশে শুড বা উড প্লাস ভি ওয়ান হয়। পরের প্রথম অংশ যদি হ্যাড বা ভি থ্রি মানে পারফেক্ট টেন্স হয়, পরের অংশ শুড উড হ্যাভ প্লাস ভি থ্রি তে হয়। যেমন ইফ ইউ গিভ মি দ্য অ্যাসাইনমেন্ট আই উইল স্টার্ট টেকিং প্রিপারেশন, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট ভি ওয়ান, এখানে এসে উইল, ভি টু গেভ উড, হ্যাড গিভেন ভি থ্রি উড হ্যাভ স্টার্টেড। মিলছে? খুব কেয়ারফুলি জিনিসটা দেখবেন, এই এই ইফের রুলসটা কোনো মতোই যেন ভুল না হয়। এটা একটা ইম্পর্টেন্ট টপিকস ভাই, আমি যেগুলো ইম্পর্টেন্ট বলতেছি পরীক্ষার হলে দেখবেন এগুলো থেকে ঠাস ঠাস করে এসে প্রশ্ন। নেক্সট উড দ্যাট অর্থ হচ্ছে যদি পারতাম।
বা এখানে উড দ্যাটের বা আই উইশ অনেকে বলে, যেমন উড দ্যাট বা আই উইশ, এখানে এটা লিখতে মিস্টেক হয়েছে, আই উইশের সাথে দেওয়া যায়। উড দ্যাট বা আই উইশের ক্ষেত্রে উড দ্যাট বা আই উইশের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়ার বা উড বা কুড, প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপর হইতেছে ওয়ার বসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাই একদম এটা কমন একটা আনসার আছে, যে প্রথমে লিখছি উড দ্যাট আই ওয়ার এ কিং বা আই উইশ আই ওয়ার এ কিং, একটা ওয়ার বসে, অনেকে আবার আয়ের সাথে ওয়াজ বসে এখানে। না ভাই, এইটা একটু তেরা টাইপের ভাই, এটার উত্তরটাই তেরা। ও ওয়াজ বসবে না, ওর স্ট্রাকচার অনুযায়ী জন্মগত ভাবে বলে আসতেছে আই উইশ বা উড দ্যাট যদি হয় আই ওয়ার হবে। এখন যদি ভাই কারো কোনো প্রকার অ্যালার্জি থাকে যে না আয়ের সাথে ওয়াজ বসা উচিত ছিল, আমি ওয়াজ দিব না, এখানে সরি ওয়ার আমি দিব না, ওয়াজ দিতে হবে, তাইলে ভাই তুমি আই ওয়াজ ওয়ারের ঝামেলায় চলে যাও না। তাইলে ভাই হয় উড দাও, নয় ভাই কোড দাও, কোনো সমস্যা নাই। তারপরে একটা জাস্ট হচ্ছে অবজেক্ট দিলেই চলে, বা ভি ওয়ান অনেক সময় দেওয়া লাগে, অনেক সময় না দিলেও চলে। যেমন আই উইশ আই ওয়ার এ কিং অথবা আই উইশ আই কুড বাই এ কার। তারপর আছে বিফোর বা আফটার, এইটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখেন, এটা একটা ট্রিক্স শিখাই দিই। এটা অনেক সময় স্টুডেন্টদের ঝামেলা হয় যে কি কোনটা কি আগে কি সব কি ভি টু ভি থ্রি মাথা গোলায় ফেলে। একটা জিনিস খেলো, বিফোর অর্থ কি ভাই? পূর্বে। আমি খেলবো পারফেক্ট কে নিয়ে, পারফেক্ট পারফেক্ট ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। এই যে বিফোর, খেয়াল করেন বিফোর, এই বিফোর অর্থ পূর্বে, তার মানে সেন্টেন্সের পূর্বের অংশ মানে আগের অংশে আমি হ্যাড প্লাস ভি থ্রি আনবো। আফটার অর্থ কি? পরে, তার মানে আফটার মানে পরের অংশে আমি হ্যাড প্লাস ভি থ্রি আনবো। এত প্যারা কিসের ভাই? কি মনে থাকে না বলেন আমারে? ইজি রে ভাই। বিফোর মানে পূর্বে, আমি আগের অংশে নিয়ে আসবো, আফটার মানে পরের অংশে নিয়ে আসবো। যদি আমি এক্সাম্পলটা দেখি, একটু খেয়াল করে দেখেন যে আই হ্যাড অ্যারাইভ টু দ্য মিটিং বিফোর হি রিচড। এই যে বলছি কি, বিফোর এর আগের অংশে ভি থ্রি থাকলে পরের অংশে ভি টু হবে। বিফোর এর আগের অংশে ভি থ্রি হয়েছে হ্যাড প্লাস ভি থ্রি, পরের অংশে আমার ভি টু হয়েছে। সেন্স পারসেপশনালি ঠিক রাখবো, 100% উত্তর মিলে যাবে। আফটার এর কি বলছি? পরের অংশে হ্যাড প্লাস বি থ্রি হবে। এই দেখেন পরের অংশে হ্যাড প্লাস বি থ্রি হয়েছে, আর পরের অংশে হ্যাড প্লাস বি থ্রি হইলে অটোমেটিক্যালি এইটা হইতেছে বি টু হয়ে যাবে। ক্লিয়ার কাট, আনসার শেষ, মার্কস চলে আসছে আমার। শুধু একটু অর্থ মিলাই দিয়ে দিব। ইজি তো ভাই, এত প্যারা নেন কেন? নেক্সট, অ্যাজ সুন অ্যাজ অর্থ হতে হতেই, মানে আমি বলি হতে হতেই, যে এখানে কি বলছে, আমি সুন্দর একটা লাইন লিখছি দেখেন, আদার পার্ট উইল বি আ লাইক গিভেন সেন্টেন্স। অর্থটা বুঝেন আগে। অর্থটা হইতেছে অ্যাজ সুন অ্যাজ এর দুইটা সেন্টেন্সের পার্ট থাকে ভাই। নিচের এক্সাম্পলটা দেখেন, এই যে একটা সেন্টেন্সের পার্ট, এই একটা পার্ট, আপনি একটা পার্ট নিবেন, একটা পার্ট যেই টেন্সে থাকবে পরের পার্টটাও আপনি সেম পার্টে রাখবেন। যে অ্যাজ সুন হ্যাজ হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, আপনি প্রেজেন্ট টেন্সে রাখলে ওই পাশে প্রেজেন্ট টেন্স হবে, এই পাশে ফিউচার রাখলে ওই পাশে ফিউচার হবে। একদম ক্লিয়ার কাট জিনিস। নেক্সট আছে দেখেন, উড রেদার বা হ্যাড বেটার, অর্থ হচ্ছে বরং। যারা এইচএসসি তে পড়েন এটা খুব ফেস করেন আপনারা, যে এখানে অর্থ হচ্ছে এটা করার থেকে বরং ওটা করাই ভালো, অথবা হ্যাঁ এটাই মূলত কম্পারিজন ক্ষেত্রে বলা হয়। এখানে দেখেন এক্সাম্পলটা মানে স্ট্রাকচারটা আগে দেখি আমরা। উড রেদারের আগে একটা সাবজেক্ট থাকে ভাই, এখানে কোনো ভার্ব টার্ব নাই, সাবজেক্ট প্লাস উড রেদার ডাইরেক্ট বা হ্যাড বেটার। তারপর একটা ভি ওয়ান আসবে, তারপর অবজেক্ট দিবেন, তারপর একটা দেন দিতে হবে, 100% দেন দিতে হবে, তারপরে একটা ভার্ব বা নাউন দিয়ে দিবেন। যেমন ইউ হ্যাড বেটার স্টে, দেখেন ইউ হ্যাড বেটার বা উড রেদার স্টে, ভার্ব ভি ওয়ান, অবজেক্ট অ্যাট হোম, তারপর একটা দেন আসবে, দেন তারপর একটা গো আউট। ইউ উড রেদার প্লে, প্লে ভি ওয়ান ইজ অবজেক্ট, নাই সমস্যা নাই, দেন দিয়ে দিছি, এরপরে নাউন দিয়ে দিছি, সিঙ্গিং। ইজি ভাই। নো সুনার হ্যাড ডট 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 দেন হার্ডলি হ্যাড ডট 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 হোয়েন, হতে না হতেই। ভাই ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে আমরা এটা পড়ছি যে হইতেছে স্কুলে পৌঁছাতে না পৌঁছাইতেই ঘন্টা বাজায় দিছে, আবার হচ্ছে আপনার ওই হাসপাতালে পৌঁছাতে না পৌঁছাইতে রোগী মারা গেছে, ট্রেন স্টেশনে পৌঁছাতে না পৌঁছাইতেই ট্রেন ছাইড়া দিছে। এটা হচ্ছে ভাই নো সুনার হ্যাড বা হার্ডলি হ্যাডেরই ভাই কামাল ভাই। নো সুনার হ্যাডের ক্ষেত্রে যদি আমি দেখি, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিটরি অবজেক্ট, মানে মেইন কথা হচ্ছে নো সুনার হ্যাডের পরে যে পার্টটুকু থাকে দেনের আগে, এইটুকু হয় হচ্ছে ভাই পারফেক্টে, এই হ্যাড আর ভিতরি মিলা পারফেক্ট হয়। আর দেনের পরে যেটা হবে সেটা হইতেছে পাস্ট ইনডিফিনিট হয়, ভি টু দিয়ে হয়। যেমন নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন স্কুল দেন দ্য রেইন স্টার্টেড।
আবার হার্ডলির ক্ষেত্রেও সেম ভাই, শুধু দেনের জায়গায় হোয়েন হবে, যেমন হার্ডলি হ্যাড রিচ টু দ্য স্কুল হোয়েন দ্য বেল র্যাং। এটা ইম্পর্টেন্ট ভাই, এটাও একদম গরম ধোয়া ওটা ভাতের মতো ভাই, এটা ইম্পর্টেন্ট এগুলা। এরপর একটা সুন্দর একটা আমার খুব পছন্দের একটা স্ট্রাকচার, উইদাউট প্লাস ডিডান্ট। এটা আপনারা হচ্ছে যারা ট্রান্সফরমেশনে আনলেসের পরিবর্তে ইউজ করি আমরা, জানেন, কিন্তু হচ্ছে এটাতে আমার খুব মানে সুন্দর লাগে। আমার এই লাইক টাইপের সেন্টেন্স গুলো কেন জানি ভালো লাগে, এটা আমার নিজের পছন্দ, পার্সোনালি টু পার্সন পছন্দ ভ্যারি হইতেই পারে, কিন্তু আমার এটা খুব ভালো লাগে ভাই। যেমন উইদাউট প্লাস ডিডান্টে যদি আমি দেখি, আমার এখানে দুইটা সেন্টেন্সের পার্ট থাকে। কমপ্লিটিং সেন্টেন্সের মজার বিষয় এইটাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা সেন্টেন্সের পার্ট থাকে। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, প্রথম এটা কমা দিছি আমি, কিন্তু কমার আগে যেইটুক সেটা হইতেছে আমার একটা কি, একটা অংশ সেন্টেন্সে উইদাউট থাকবে, এরপর একটা ভার্ব থাকবে, একটা আইএনজি থাকবে, একটা অবজেক্ট থাকবে। উইদাউট ওয়ার্কিং হার্ড এক্সাম্পলে লিখছি, তারপরে কি বলছি, কমা দিব, দিছি কমা, একটা সাবজেক্ট ইউ, ক্যান নট দিছি, ভি ওয়ান, বিকাম অবজেক্ট, সাকসেসফুল ইন লাইফ। একদম ইজি, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট বিকাম সাকসেসফুল ইন লাইফ। একটু মাথা খাটাইতে হবে ভাই, ইজি আছে, কোনো প্যারা নাই। এই উইদাউট এর মতোই সেম বাই, শুধু কথা হচ্ছে উইদাউটে আমি একটা জিনিস করছিলাম, ক্যান নট দিছিলাম এই জায়গাতে, দেখেন দেখেন দেখেন, ক্যান নট। বাইতে আইসা সব সেম থাকবে, শুধু আমি ক্যান ইউজ করবো। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান বিকাম সাকসেসফুল ইন লাইফ, সব সেম। সো মাচ বা সো মেনি, এটা সবাই জানি, সো মাচ বা সো মেনি মানে অনেক বেশি বুঝায়। এটা এটা আসে না এত বেশি, কিন্তু ইম্পর্টেন্ট বলতে গিয়ে অবশ্যই বোর্ডে না আসলে তো আমি লিখতাম না, বোর্ডে আসে দেখে আমি লিখছি। যেমন এখানে বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো মাচ বা মেনি প্লাস আদার ওয়ার্ড প্লাস দ্যাট। যেমন আমি একটু মিলাই, দেখেন সাবজেক্ট ইউ, ভার্ব হ্যাভ দিছি, সো মাচ বা সো মাচ দিছি, এরপরে আদার ওয়ার্ড মানে মানি দিছি, দ্যাট দিতে হবে, তারপরে অবশ্যই এরপরে দ্যাট দিতে হবে, তারপরে একটা সাব, মানে এইটা মোটামুটি না ওই আলাদা রুলস বইয়ে বাইর করছে, কিন্তু ভাই যদি আপনি এটা ই করেন, একটু খেয়াল করেন, এটুক অ্যাডজেক্টিভের মতো লাগে না ভাই, দেখেন তো, ওই সো প্লাস ডট 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 সেম, দেখেন এখানে, এখানে ইউ ক্যান নট বা ক্যান দুইটাই দেওয়া যায়, ভার্ব প্লাস ইউ ক্যান বাই এ টিকিট ইজিলি, তোমার এত টাকা আছে যে তুমি টিকিট সহজে কিনতে পারবা বা পারো, বা তোমার এত টাকা নাই যে তুমি সহজে কিনতে পারবা না, ইজি, আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপর আছে হোয়েন, হোয়ার, হু, হুইচ, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেগুলা, এগুলার ক্ষেত্রে দেখেন স্ট্রাকচারটা হোয়েনের ক্ষেত্রে দুই রকম হয়, কিন্তু বাকিগুলো মোটামুটি সেম। যেমন আপনার হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আগের অংশে, এটার পরের অংশে ভার্ব প্লাস অবজেক্ট। আর হোয়েনে মাঝে মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়, যেমন ইট ইজ রেইনি সিজন হোয়েন দ্য ফ্লাড অকার্স ইজিলি। আবার আপনি যদি এখানে দিতেন যে ইট ইজ রেইনি সিজন হুইচ অকার্স ফ্লাড ইজিলি, ইজি ভাই, একদম ইজি, জাস্ট হইতেছে আপনি স্ট্রাকচারে ফেলে দেন, হয়ে যাবে ভাই। ইন কেস, ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারমিডিয়েটের কোশ্চেনে আসে এটা। ইন কেসের আগে দেখবেন ম্যাক্সিমামটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে ভাই, এবং এর পরে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে হয়ে যায় ভাই, যেমন কিপ দ্য ফোন উইথ ইউ ইন কেস হি ফোনস, একদম ইজি। এগুলার বাইরে আমাদের কিছু প্রভার্ব আসে, যেমন হচ্ছে প্রায় টাইমে দেখা যায় ইট ইজ সেইড দ্যাট, ইট ইজ টোল্ড দ্যাট, বা ডিরেক্টলি একটা প্রভাব দেওয়া যায়, যেমন হচ্ছে আমি যদি বলি ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তারপর হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল, অনেক সময় এটা আসে, বা ইউনাইটেড উই স্ট্যান্ড, যেটা 21-22 ইউনাইটেড স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, এর একটি স্ক্রিনশট দিয়ে এগুলা রেখা দেও ভাই। এইগুলা থেকেই মূলত এসে পড়ে। এগুলা মোটামুটি দেখা যায় যে পরীক্ষা যেগুলো আসছে এগুলা থেকেই নেওয়া হয়েছে। এটা একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিও, এইগুলা একটু জাস্ট একটু মুখস্থ করে ফেলাও, তাইলে হইতেছে প্রবাদ রিলেটেড বা প্রভাব রিলেটেড কোনো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স তোমার আটকাবে না। আর চারটা এখানে আছে, এই চারটাও একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখে দাও। এই হইতেছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের যত স্ট্রাকচার বলো, রুলস বলো, ট্রিক্স বলো, ডাইস বলো, যা মন চায় তাই বলো, এইখানে হইতেছে এই পর্যন্তই আজকে। তোমাদের যত প্রকার কোশ্চেন আছে, যত যা আছে, মানে একটা কমপ্লিটিং সেন্টেন্স করতে গেছি বা কমপ্লিটিং সেন্টেন্সের রুলস আমি বা প্র্যাকটিস করতে গেছি বা ভিডিওটা দেখার সময় কোনো কিছু বুঝি নাই, আমি আগেও বলছি, অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই, কারণ এরকম অনেকগুলো ট্রিক্স রিলেটেড মজার মজার ভিডিও পাবে এই চ্যানেলে। আর হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ আছে এই সেম নামে, মেরিট হান্টার্স। আর সে পেজের ভিতর ঢুকলেই দেখবা পেজে পিন করে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, সেই গ্রুপে ঢুকো। গ্রুপ এবং পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর অবশ্যই অবশ্যই
কেমন লাগছে ভিডিওটা এটা আমাদের কমেন্টস করে জানাবা, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবা। আর হচ্ছে যে কোনো প্রশ্ন যে কোনো কিছু জানার দরকার হলে আমাদের গ্রুপে হইতেছে, অবশ্যই যোগাযোগ করবা। একটা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, জীবনে অনেক বড় হইতে হবে, একটাই চিন্তা ভাবনা, আর কোনো কিছু নাই। কিন্তু মনে রাখতে হবে, বি স্মার্ট স্টুডেন্ট।